অনলাইন পাঠদান কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের আবারও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি অলসন বড়ুয়া, পরিচালক প্রাথমিক শাখায় চকরিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমার পাঠের বিষয় হচ্ছে যোগ বিয়োগ। আজকে যোগ বিয়োগের সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। তোমরা সেই ধারণার আলোকে ঘরে মনোযোগ দিয়ে দ্বিতীয় অধ্যায় অনুশীলন করে তোমাদের যে সমস্যাটুকু আছে সেই সমস্যাটুকু সমাধানের চেষ্টা করবে। আমি তোমাদেরকে সহযোগিতা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকে পাঠের বিষয় হচ্ছে যোগ ও বিয়োগ। প্রথমে যোগ বিয়োগের সম্পর্ক। যোগ ও বিয়োগ মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, সেটা হচ্ছে যোগ ও বিয়োগ হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া। যোগের বিপরীত প্রক্রিয়া বিয়োগ, বিয়োগের বিপরীত প্রক্রিয়া যোগ। এটা আমরা সবাই জানি। এটা তোমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে যোগ বিয়োগ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এখানে চতুর্থ শ্রেণীতে আরো বিশদ আলোচনার মাধ্যমে তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো। যোগ কাকে বলে? দুই বা তার বেশি সমান বা অসমান সংখ্যাকে একত্রে করে একটি সংখ্যায় পরিণত করার প্রক্রিয়াকে যোগ বলে। অর্থাৎ যোগ করতে গেলে দুই বা ততোধিক সংখ্যা, তোমার ইচ্ছে মতো একাধিক সংখ্যা যোগ করা যায়। তাই এখানে আমি দুই বা তার বেশি সমান বা অসমান সংখ্যাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করার প্রক্রিয়াকে কি যোগ বলে। এই সংখ্যাটা এখানে উপস্থাপন করি। যেমন যোগ যোজক সমান যোগফল। তাহলে যোগ যোজক যোগফল। যোগ মানে হচ্ছে যোগ করার সময় প্রথমে যে সংখ্যাটি থাকে, অর্থাৎ যেই সংখ্যার সাথে তুমি যোগ করবে সেই সংখ্যাটা যোগ। যোজক হচ্ছে যে সংখ্যা আমরা দিয়ে যোগ করবে এটা যোজক বলে। আর যোগ করে যে ফল পাওয়া যাবে তাকে যোগফল বলে। তাহলে যোজকের একটা যোগের ক্ষেত্রে একটা গ্রুপ নির্ণয় করা যায়, অর্থাৎ দলভুক্ত করে যোজক নির্ণয় করা যায়। তুমি একটা যোজের মধ্যে একাধিক সংখ্যাও নিতে পারো, ব্র্যাকেটের মধ্যে যোজকের মধ্যে একাধিক সংখ্যা নিতে পারো। যেমন মনে করো 5 যোগ 3 সমান, এখানে 5 যোজক 3 যোজক 8 হচ্ছে যোগফল। আবার যদি এরকম দিই 5 যোগ 3 যোগ 2, এখানে 10। আমি যদি 5 যোগ 3 এটা ব্র্যাকেটে নিয়ে আসলাম যোগ 2, এখানে 5 যোগ 3 যখন একদল মুক্ত করেছি তখন এটাকে যোজ্য ধরতে হবে, পৃথকভাবে 2 কে যোজক ধরতে হবে, আর যোগফল একই হবে 10 হবে। আবার তোমার 5 যোগ 3 যোগ 2, 5 কে যোজ্য ধরে 3 আর 2 কে যোজকের দলভুক্ত করে যোগ করা যায়। অর্থাৎ একাধিক সংখ্যা বিভিন্ন দলভুক্ত করে তোমার যোজক আলাদা করতে তুমি পারবে। তাইলে এখানে এই যোজ্যটা হচ্ছে যোজ্যের সংজ্ঞা হচ্ছে তুমি যেই সংখ্যার সাথে যোগ করবে, যে সংখ্যাটির সাথে যোগ করবে তার যোজ্য, যে সংখ্যা দিয়ে যোগ করবে তার যোজক, আর যোগ করে যে ফল পাওয়া যাবে তাকে যোগফল বলবে। আবার দেখো যোগের বিনিময় বিধি। যোজকের স্থান পরিবর্তন করে যোগফল একই থাকে। যেমন 5 যোগ 3 সমান 8, আবার 3 যোগ 5 সমান 8। এখানে প্রথমে যোজ্য ছিল 5, যোজক ছিল 3, যোগফল ছিল 8। আবার পক্ষান্তর আমি আবার কি করলাম, যোজককে যোজ্য করছি, যে 3 যোজক ছিল এটা যোজ্যের স্থানে নিয়ে আসছি, আর যোজ্যটা যোজকের স্থানে নিয়ে আসছি। অর্থাৎ যোজকের স্থান পরিবর্তন হলে যোগফল একই থাকে। তোমাকে যদি প্রশ্ন করে যোগের বিনিময় বিধি কি, তোমাকে আনসার দিতে হবে যোজকের স্থান পরিবর্তন হলো যোগফল একই থাকে। এখন তোমাকে যদি যোজক নির্ণয় করতে বলো, যেমন দেখো
যোজক নির্ণয় করতে হলে যোগফল থেকে যোজ্য বিয়োগ করতে হবে, অর্থাৎ যোজক নির্ণয়ের সূত্র হচ্ছে যোগফল বিয়োগ যোজ্য। অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল থেকে যখন একটি সংখ্যা বাদ দেবে তখন অন্য সংখ্যাটি এই বের করার প্রক্রিয়া। আবার যোজ্য নির্ণয় করতে হলে যোগফল থেকে যোজক বিয়োগ করতে হবে। একইভাবে যেমন সমান 8, এখানে আমি যদি এটা নির্ণয় করি তাহলে 8 বিয়োগ 3 সমান 5, অর্থাৎ যোগফল বিয়োগ যোজক সমান কি যোজ্য। এখানে 5 যোগ যোজ্য যোগ যোজক সমান যোগফল। আমাকে যখন এই যোজ্যটা নির্ণয় করতে হবে তখন যোগফল থেকে যোজক বাদ দিতে হবে। একইভাবে যোজক যখন নির্ণয় করতে হবে আমাকে যোগফল থেকে যোজ্য বিয়োগ করতে হবে। এটা হচ্ছে যোগফল যোজ্য যোজকের সম্পর্ক, আর এটা হচ্ছে যোগফল যোজক যোজ্যের সম্পর্ক। তোমার যদি প্রশ্ন করবে যোগফল যোজ্য যোজকের সম্পর্ক কি, তো তোমাকে লিখতে হবে যোগফল বিয়োগ যোজ্য সমান যোজক। তোমাকে যখন বলবে যোগফল যোজক যোজ্যের সম্পর্ক কি, তোমাকে তখন লিখতে হবে যোগফল বিয়োগ যোজক সমান যোজ্য। এটা হচ্ছে আনসার। যোগের সংযোগ বিধি, যোজ্য যোজকের ভিন্ন দলভুক্ত করণের ফলেও যোগফল পরিবর্তন হয় না। যেমন দেখো 8 যোগ 3 যোগ 5, 8 3 11 11 5 16। এখানে আমি প্রথমে 8 আর 3 এটাকে যোজ্যের দলভুক্ত করেছি, যোজক 5 আলাদা করেছি, যোগফল 16। আবার যদি বলি 8 যোগ 3 যোগ 5 তাও কি 16, অর্থাৎ যোজ্যের দলে 8 আর 3 আছে, আর যোজকের দলে আছে 5, যোগফল 16 হয়েছে। আবার যদি 8 কে আলাদা করে আমি যোজ্য হিসেবে লিখি, 3 ও 5 কে যোজকের দলভুক্ত করি, তখন যোগফল কি এক হয়ে যাবে। অর্থাৎ যোগের সংযোগ কি দিক কি, তখন তোমাকে লিখতে হবে যোজ্য ও যোজকের ভিন্ন দলভুক্ত করণের ফলেও যোগফল পরিবর্তন হয় না। এটা হচ্ছে যোগের সংযোগ বিধি। এবং যোগের অর্থ দুই প্রকার, একটা হচ্ছে একত্র করা আর একটা হচ্ছে বাড়ানো বা বৃদ্ধি করা। একত্রে করার মধ্যে যেমন দেখো আমরা ছোটকালে পড়েছি মিনুর 3টি পেন্সিল আছে, মিনুর বাবা মিনুকে আরো 3টি পেন্সিল দিল, মিনুর মোট কয়টি পেন্সিল হবে? এখানে মিনুর পূর্বের পেন্সিল এবং মিনুর বাবা দেয়া পেন্সিল দুটোটা একত্রে করা, এটা মোট বের করতে সমষ্টি নির্ণয় করতে হবে। এটা প্রক্রিয়ার নাম হচ্ছে একত্রে করা। অর্থাৎ একসাথে দুটি সংখ্যা একত্রে রেখে সেই দুটি সংখ্যার মোট নির্ণয় করা। একত্রে করা হচ্ছে কি একসাথে দুটি সংখ্যা একত্রে রেখে সেই দুটি সংখ্যার মোট নির্ণয় করা হচ্ছে একত্রে করা। আর একটা হচ্ছে বাড়ানো বা বৃদ্ধি করা। বাড়ানো বা বৃদ্ধি করা হচ্ছে তোমার কাছে মনে করো 10টা টাকা আছে, তোমার বাবা তোমাকে আরো 7টা টাকা দিল, তোমার এখন কত টাকা হয়েছে? তাহলে তোমার পূর্বে ছিল 10 টাকা, তোমার বাবা দিল 7 টাকা, তাহলে তোমার টাকার পরিমাণ বেড়ে গেছে না, বৃদ্ধি পেয়েছে না? ওইটা হচ্ছে বৃদ্ধিকরণ। অর্থাৎ পূর্বে যা ছিল তা অপেক্ষা সংখ্যা বেশি হওয়াকে বলেছে কি বৃদ্ধিকরণ। এই যোগ সম্পর্কে এই ধারণাগুলো তোমাদের থাকলে আশা করি তোমাদের যোগের সমস্যাগুলো সমাধানে তেমন কোনো সমস্যা হবে না। আর এখানে আমি যেগুলো পাঠ ধরে উল্লেখ করেছি, যে পাঠগুলো লিখে দিয়েছি, লিখে তোমাদের সাথে আলোচনা করছি এতক্ষণ পর্যন্ত, এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এগুলো তোমরা ভালো করে খাতায় তুলে নিয়ে আমার ক্লাসটা ইউটিউব থেকে দেখে খাতায় তুলে নিয়ে এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখন আমরা বিয়োগ সম্পর্কে তোমাদের ধারণা দেব। বিয়োগ সম্পর্কে
দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিয়োগের তিনটি অংশ বিয়োজন বীর্য বিয়োগফল। বিয়োজন যে সংখ্যাকে বিয়োগ করা হয়, যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। বীর্য যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বীর্য বলে। বিয়োগফল বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। বিয়োজন বীর্য যোগ বিয়োগফল সমান বিয়োজন। এবার বিয়োজন বিয়োগ বীর্য বিয়োগফল। এবার বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োগ। তাইলে এখন আমরা বিয়োগ সম্পর্কে আলোচনা করব। বিয়োগ মানে হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিয়োগ করে। বিয়োগের তিনটি অংশ বিয়োজন বীর্য বিয়োগফল। বিয়োজন যে সংখ্যা হতে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। বীর্য যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বীর্য বলে। বিয়োগফল বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। যেমন দেখো এখানে আমাকে যদি বলা হয় বীর্য যোগ বিয়োগফল সমান কি, তুমি কি লিখবে? বিয়োজন। আবার যদি বলে বিয়োজন সমান কি, তখন লিখতে হবে বীর্য যোগ বিয়োগফল। আর যদি বলে বিয়োজন বিয়োগ বীর্য সমান কি, তোমাকে লিখতে হবে বিয়োগফল। বিয়োগফল সমান কি, বিয়োজন বিয়োগ বীর্য। একইভাবে বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান কি, বীর্য। আর যদি বলে বীর্য সমান কি, তোমাকে লিখতে হবে বিয়োজন বিয়োগ বিয়োগফল। তাহলে এই প্রক্রিয়াটায় এখানে তোমাকে এই সূত্রগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন দেখো 50 বিয়োগ 30 সমান 20। এখানে 50 হচ্ছে বিয়োজন, 30 হচ্ছে বীর্য, আর 20 হচ্ছে বিয়োগফল। বিয়োজন
বীর্য, আর এটা হচ্ছে কি বিয়োগফল। আমি যখন তোমাকে বীর্য নির্ণয় করতে বলবো তখন তোমাকে কি করতে হবে? বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বীর্য, এই প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। অর্থাৎ বিয়োজন থেকে বিয়োগফলটা বাদ দিলে তোমার বীর্যটা, তোমাকে প্রথম সংখ্যা যেহেতু বিয়োজন, তোমাকে বীর্য নির্ণয় করতে হচ্ছে, বীর্যের বিয়োগফল কি করতে হবে? যোগ করতে হবে। একইভাবে তোমার যখন বিয়োগফল নির্ণয় করতে হবে, কি 50 বিয়োগ 30 বিয়োগফল, এখানে নির্ণয় করতে হচ্ছে বিয়োগফল। তখন তোমার কি করতে হবে? বিয়োজন বিয়োগ বীর্য সমান কি বিয়োগফল, 50 বিয়োগ 30 এর বিয়োগফল 20। দেখো তোমরা বন্ধুরা, এখানে বিয়োজন 50, বীর্য হচ্ছে 30, বিয়োগফল হচ্ছে 20। পরের সারিতে দেখা যাচ্ছে আমি বীর্যটা জায়গায় আমি খালি রাখবো, খালি ঘরে স্থাপন করলাম। তাহলে খালি ঘরে দেখা যাচ্ছে এটা বীর্য নির্ণয় করতে হবে তোমাকে। তখন বীর্য নির্ণয়ের সূত্র দিয়ে করতে হবে বিয়োজন বিয়োগ বিয়োগফল, এটা হচ্ছে বীর্য নির্ণয়ের সূত্র। আবার পরবর্তী সারিতে দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে বিয়োজন, বিয়োজনে আমি খালি ঘর ব্যবহার করলাম, বিয়োজনে যেহেতু খালি ঘর ব্যবহার করলাম তাহলে বিয়োজন নির্ণয় করতে হবে তোমাকে বীর্যের বিয়োগফল যোগ করতে হবে। আর যখন বিয়োগফলে খালি ঘর লাগবে তোমাকে অবশ্যই বিয়োগফল নির্ণয় করতে হবে, তখন বিয়োজন থেকে বীর্য বিয়োগ করতে হবে। এভাবে তোমাকে বিয়োগের সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে বিয়োগের কিছু অর্থ আছে। বিয়োগে কি কি করলে বিয়োগের অর্থগুলো তোমাকে মনে রাখতে হবে। কোন কোন অর্থটা তুমি তোমার জানা থাকলে তোমার বিয়োগ সম্পর্কে কোনো সমস্যা থাকবে। যেমন দেখো বিয়োগের অর্থ, বিয়োগের অর্থ কি? বিয়োগের অর্থ হচ্ছে এক নাম্বার বাদ দেওয়া। ধারাতে যদি কোনো কিছু বাদ দিতে বলে তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। 2 নাম্বার হচ্ছে তুলনা করা, তুলনা করা, তুলনা করা। এটাও তুলনা করতে বলে বিয়োগ করতে হবে। পার্থক্য বের করতে, পার্থক্য বের করা, ব্যবধান কত, ব্যবধান কত, অন্তর কত, অন্তরফল কত। আবার একটি বস্তু অন্য বস্তু অপেক্ষা কত কম বা বেশি, কত কম বা বেশি নির্ণয় করা। আবার সামষ্টিক বস্তু থেকে কিছু কর্তন মানে বাদ দেওয়া, কর্তন করা, হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, ফেলে দেয়া, ফেলে দেওয়া, নষ্ট হওয়া, নষ্ট হওয়া, উড়ে যাওয়া, কমে যাওয়া। বিশেষ করে এই শব্দগুলো থাকলে তোমাকে বিয়োগ করতে হবে। এই বিয়োগের অর্থগুলো তোমাকে অবশ্যই, এই বিয়োগের অর্থগুলো তোমাকে
অবশ্যই জেনে রাখতে হবে বাদ দেওয়া মানে একটা কোনো কিছু বাদ দিতে বললে সামষ্টিক কোনো কিছুতে তোমাকে বাদ দিতে বলে তোমাকে বিয়োগ করতে হবে। কারোর সাথে টাকা মানে তোমার এত টাকা আছে, অমুকের কাছে এত টাকা আছে, কয়েক কাছে 5 টাকা আছে, কয়েক কাছে 2 টাকা আছে, কয়েক কাছে কত টাকা বেশি আছে এটা তুলনা করা বিয়োগ করতে হবে। পার্থক্য বের করা এটা তো তোমরা আগে থেকে শিখছো। ব্যবধান এটাও পার্থক্য। অন্তর মানেও বিয়োগ, অন্তরফল মানে বিয়োগফল। একটি বস্তু অন্য বস্তু থেকে কত কম বা বেশি, এরকম কত কম বা বেশি কথাটা তাকে বিয়োগ করতে হবে। আবার সমষ্টিক বস্তু থেকে কিছু কর্তন করা মানে বাদ দিতে বললে কর্তনত্ব বাদ দেওয়া। কোনো কিছু হারিয়ে গেলে সমষ্টিক বস্তু থেকে, সমষ্টিক বস্তু থেকে কোনো কিছু ফেলে দিলে, সমষ্টিক বস্তু থেকে তোমার কিছু নষ্ট হয়ে গেলে, সমষ্টিক কিছু থেকে তোমার যেমন কোনো সমষ্টিক একটা গাছে 50টা পাখি বসে ওখান থেকে 20টা উড়ে গেছে, উড়ে যাওয়া, তোমার কাছে 50টা টাকা আছে, 30 টাকা খরচ করবে, তোমার আর কত আছে কমে যাওয়া, এগুলো থাকবে তোমার বিয়োগ করতে হবে। শিক্ষার্থীরা তোমরা এই যেখানে আমি যে কিছু আলোচনা করেছি পাঠে, এখান থেকে আমরা যোগ বিয়োগের সংগৃহীত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এগুলো তোমরা ক্লাসটা ভালো করে অনলাইনে ইউটিউবে ঢুকে অনলাইনে দেখে তোমাকে এখানে কী কী পাঠ আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ওগুলো তোমরা বাসায় অনুশীলন করবে, খাতায় লিখে রাখবে। এখন আমরা সমস্যা নিয়ে আলোচনা করবো যোগ বিয়োগে। বন্ধুরা তোমরা দ্বিতীয় অধ্যায়ে 33 পৃষ্ঠা 33 না 31 পৃষ্ঠা 31 পৃষ্ঠা উপরে যোগ বিয়োগ সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করবো আমি। তারপর তোমাদেরকে একটা সৃজনশীল অঙ্ক আকারে করিয়ে দেব এবং পরবর্তীতে তোমাদের স্কুলের নোটিশ বোর্ডে তোমাদের আমি এখানে একটা সৃজনশীল অঙ্ক এখানে অঙ্ক এখানে বুঝিয়ে দেব। তোমরা পরবর্তীতে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট স্কুলের নোটিশ বোর্ডে দেওয়া হবে, 4র্থ শ্রেণীর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে গণিত বিষয়ে। যোগ বিয়োগ অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা অ্যাসাইনমেন্টটা সংগ্রহ করবে। তাহলে আমরা এখন 31 পৃষ্ঠার একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। যেমন 31 পৃষ্ঠায় উপরে একটা গাণিতিক সমস্যা আছে। যেমন একটি ট্রেনে 2450 জন যাত্রী আছে, একটি স্টেশনে 842 জন যাত্রী নেমে গেল ও 798 জন নতুন যাত্রী উঠলে এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে। তাহলে এটা আগে আমি সৃজনশীল না, এটা আমি একটা গাণিতিক সমস্যা হিসেবে এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ট্রেনে যাত্রী ছিল 2450 জন। ট্রেনে যাত্রী ছিল 2450 জন। তাহলে একটি স্টেশনে যাত্রী নেমে গেল, একটি স্টেশনে যাত্রী নেমে গেল কয়জন? 842 জন। 842 জন। তাহলে নেমে যাওয়া মানে কি? মোট যাত্রী থেকে কমে যাওয়া। মোট যাত্রী থেকে 842 জন ট্রেন থেকে নেমে যাওয়া মানে তখন আর 2450 জন যাত্রী নেই। তখন তোমাদের কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম নেমে যাওয়া, কমে যাওয়া, উড়ে যাওয়া, কর্তন করা, বাদ দেয়া, অন্তর্ভুক্ত কত, ব্যবধান কত, পার্থক্য কত, এই সমস্ত যদি ধারা তোমার গাণিতিক সমস্যা যদি উল্লেখ থাকে তোমাকে ভাগ মানে বিয়োগ করতে হবে।
কারণ এখানে শূন্য থেকে 2 যায় না, আর 9 10 মিনিট হচ্ছে কিনা ধার দিয়ে হলো 5, 5 থেকে 5 গেলে 0, 14 থেকে 8 গেলে 6, এখানে 1। তাহলে যাত্রী রইল ট্রেনে, যাত্রী রইল এত। আবার এখানে বলছে 842 জন যাত্রী নেমে গেল, যেমন 798 জন যাত্রী নতুন হয়ে গেল। তাহলে যাত্রী নেমে যাওয়ার পর যে অবশিষ্ট যাত্রী রইল ট্রেনের ভিতর, ট্রেনে যাত্রী রইল 1608 জন। 842 জন নেমে যাওয়া, তাহলে আবার নতুন করে নিশ্চয়ই ট্রেনের একটা স্টেশনে যখন আসে একটা ট্রেন, কিছু যাত্রী নেমে যায় প্রথমে, তারপর নতুন যাত্রী উঠে। তাহলে নতুন যাত্রী উঠলেও কিন্তু দেখা যাচ্ছে নতুন যাত্রী উঠলো কত 798। তাহলে এখানে দেখা যাচ্ছে পূর্বে ছিল 1608 জন, নতুন যাত্রী উঠলো 798 জন। তাহলে পূর্বের থেকে যখন বেড়ে যায় এটাকে বৃদ্ধিকরণ বলে, তখন যোগ করতে হবে। পূর্বের থেকে যখন কোনো যাত্রী বলো, এটা তোমার বস্তু বলো, সংখ্যা বলো, পরিমাণ বলো, কোনো ওজন বা কোনো বস্তু পূর্বের থেকে যদি বেড়ে যায় তাকে বৃদ্ধিকরণ বলে। বৃদ্ধিকরণ কোনো কিছু বৃদ্ধি পেলে ওইটা যোগ করতে হবে। তাহলে এখানে ট্রেনের যাত্রী আগে ছিল 1608 জন, নেমে যাওয়ার পর নতুন যাত্রী এতজন, যাত্রী 1608 থেকে আরো বেড়ে গেছে। তো বেড়ে গেলে কি করতে হবে? তোমাকে যোগ করতে হবে। বর্তমানে ট্রেনে যাত্রী হলো 2414। এটা হচ্ছে তোমার যোগ বিয়োগ। যোগ বিয়োগে আছে কোনো বিশাল মানে কঠিন কোনো সমস্যা নেই। তোমার কথাগুলো আমি যে অর্থগুলো লিখে দিয়েছি, কোন কোন অর্থ প্রকাশ করলে যোগ করতে হয়, কোন কোন অর্থ প্রকাশ করলে বিয়োগ করতে হয়, এগুলো মনে রাখলে তোমরা আশা করি যোগ বিয়োগ সম্পর্কে কোনো সমস্যাই হবে না। এখন বন্ধুরা, আমি তোমাদের একটা যোগ্যতা ভিত্তিক অঙ্ক বোর্ডে এখন আলোচনা করতেছি। এটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। তোমাদের বইয়ে 31 পৃষ্ঠায়, 31 পৃষ্ঠায় একদম নিচে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো 12 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 27 বছর। আচ্ছা, মেয়ের বর্তমান বয়স কত? মেয়ের বর্তমান বয়স মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত? 8 বছর পর, 8 বছর পর মায়ের বয়স কত হবে? মায়ের বয়স কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে এখানে উদ্দীপক দেওয়া আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। উদ্দীপক প্রথম সমস্যাটা আছে মেয়ের বর্তমান বয়স। তাহলে যেহেতু বর্তমান বয়স নির্ণয় করতে বলছে, যার বর্তমান বয়স নির্ণয় করতে বলছে, তোমার প্রথম কাজ হবে তার পূর্বের বয়স আছে কিনা উদ্দীপক, ওইটা লক্ষ্য করতে হবে।
এখানে দেখা যাচ্ছে কয়ে মেয়ের বর্তমান বয়স কত। প্রথমে মেয়ের বর্তমান বয়স যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, তোমাকে লক্ষ্য করতে হবে, তোমাকে খুঁজে নিতে হবে উদ্দীপক থেকে যার বর্তমান বয়স নির্ণয় করতে বলছে তার পূর্বের বয়স দেওয়া আছে, কারণ পূর্বের বয়স থেকে বর্তমান বয়স নির্ণয় করা হবে। পূর্বের বয়স থেকেই নিয়ম যে কারো বর্তমান বয়স নির্ণয় করতে হলে তোমাকে উদ্দীপকে সমস্যাটিতে তার পূর্বের বয়স আছে কিনা এটা খেয়াল করতে হবে। আমরা এখানে উদ্দীপকে দেখছি মেয়ের বর্তমান বয়স নির্ণয় করতে বলছে, এখানে মেয়ের 10 বছর পূর্বের মেয়ের বয়স এখানে আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই 10 বছর পূর্বের বয়স থেকে মেয়ের বর্তমান নির্ণয় করতে হবে। তাহলে পূর্বের বয়স থেকে বর্তমান বয়স নির্ণয় করতে হলে অবশ্যই যোগ করতে হবে যত বছর পূর্বের বয়স দেওয়া আছে। 10 বছর পূর্বের বয়স, এখানে মেয়েটার 10 বছর পূর্বের বয়স ছিল 27 বছর, এই 10 বছর পূর্বের এই 10 বছর এটা পূর্বের বয়সের সাথে যোগ করলে বর্তমান বয়স বের হবে। অর্থাৎ যা কারো বর্তমান বয়স নির্ণয় করতে বললে তোমাকে প্রথমে তার পূর্বের বয়স আছে কিনা, উদ্দীপকের পূর্বের বয়স দেওয়া আছে কিনা এটা তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যেহেতু মেয়ের বর্তমান বয়স কত বলছে, আমি এখানে উদ্দীপকে দেখে খুঁজে পেলাম কি মেয়ের 10 বছর পূর্বের বয়স ছিল, কারণ পূর্বের থেকেই বর্তমান বয়স নির্ণয় করতে হয়, এটাই নিয়ম। তাহলে 10 বছর দেওয়া আছে, 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। সুতরাং মেয়ের বর্তমান বয়স, তাহলে পূর্বের বয়স থেকে কি বয়স নির্ণয় করতে হয়, বর্তমান বয়স। কয় বছর পূর্বে? 10 বছর পূর্বে ছিল 27 বছর। এই 27-এর সাথে যত বছর পূর্বে দেয়া লেখা আছে সেই বছরটা, বছরের সংখ্যাটা তার পূর্বের বয়সের সাথে যোগ করে দিলে বর্তমান বয়স নির্ণয় হবে। মেয়ের বর্তমান বয়স 37 বছর, অর্থাৎ বর্তমান পূর্বের বয়স থেকে কি বয়স বের করতে হয়, বর্তমান বয়স। আবার বলছে মায়ের বর্তমান বয়স কত, তাহলে মায়ের বর্তমান বয়স এখানে দুইজন ব্যক্তি উদ্দীপকে দেখা যাচ্ছে মা ও মেয়ে, 112 বছর। এটা হচ্ছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি। আমি মেয়ের বর্তমান বয়স আগে খতে নির্ণয় করে বললাম, তাহলে এখন খতে বলছে মায়ের বর্তমান বয়স কত, তাহলে নিশ্চয়ই তোমাকে বুঝে নিতে হবে উদ্দীপকে মা ও মেয়ে বর্তমান বয়সের সমষ্টি নিশ্চয়ই এখানে উল্লেখ আছে। তো আমি উদ্দীপকের দিকে লক্ষ্য করি, তোমরাও লক্ষ্য করো, যেহেতু মেয়ের বর্তমান বয়স আলাদা করেছি, মায়ের বর্তমান বয়স খতে বলা হয়েছে মায়ের বর্তমান বয়স নির্ণয় করতে, তাহলে তোমাকে উদ্দীপকে দেখতে হবে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি আছে কি। হ্যাঁ, আমরা লক্ষ্য করতে পেলাম মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি আছে। তাহলে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। তাইলে এখান থেকে এখানে 112-এর মধ্যে সমষ্টি মানে যোগফল, মায়ের বয়সও দেয়া আছে, মেয়ের বয়স 37 বছরও 112 বছরের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখান থেকে যখন আমি মার বয়স আলাদা করবো, তাহলে ক হতে প্রাপ্ত মেয়ের বর্তমান বয়সটা তাদের দুজনের মোট বয়স থেকে বাদ দিতে হবে। তাহলে ক হতে প্রাপ্ত মেয়ের বর্তমান বয়স কত বছর? 37 বছর। এখান থেকে আমরা মেয়ের বয়সটা বাদ দেব, থাকলো কার বয়স, মেয়ে যদি চলে যায় আর আছে কে, মায়ের বয়স। কি করে? বিয়োগ করে। মায়ের বর্তমান বয়স 12 থেকে 7 দিলে 5, 4 বাদ দিলে কত হয়? 7। তাহলে মায়ের বর্তমান বয়স আমরা পেলাম কত? 75 বছর। মায়ের বর্তমান বয়স পেলাম 75 বছর। তাহলে আমরা পেয়ে গেছি মেয়ের বর্তমান বয়সও পেয়ে গেছি 37 বছর,
মায়ের বর্তমান বয়সও পেয়ে গেছি 75 বছর। দেখো বন্ধুরা, বর্তমান বয়স 112, জনশরীর 112, তাহলে 75 আর তোমার 37 যদি যোগ করি 7 + 12 2 হাতে 1 7 3 10 112 এ মিলে গেছে বর্তমান বয়সের সমষ্টির সাথে জনজনের বর্তমান বয়স আমরা যোগ করে সমষ্টির সাথে মিলে গেছে, যেহেতু আমার সমস্যাটা সঠিক আছে, আমার সমাধানটা সঠিক আছে। তাহলে আবার বলছে ভয়ে 8 বছর পর মায়ের বয়স কত হবে? তাহলে কারো পরের বয়স বাইর করতে বলে তোমার বর্তমান বয়স 60 দিতে হবে। যে কোনো কারো পরের বয়স বাইর করতে গেলে পরের মানে ভবিষ্যৎ তোমাকে বর্তমান বয়সে সহযোগিতা নিতে হবে। এখানে বলা হয়েছে 8 বছর পর মায়ের বয়স কত হবে, তাইলে আমাকে এইটা নির্ণয় করতে হলে মায়ের বর্তমান বয়সটা আগে লিখতে হবে। তাহলে ক হতে প্রাপ্ত মায়ের বর্তমান বয়স 75 বছর। সুতরাং তাহলে এখন মায়ের যেহেতু বর্তমান বয়স আমরা পেয়ে গেছি, মায়ের 8 বছর পরে গিয়ে বয়স বাড়বে নাকি কমবে? বর্তমান বয়স থেকে পরের বয়স বের করতে হলে যোগ করতে হয়, অর্থাৎ বর্তমান থেকে যত বছর পরের বয়স বাইর করবে তত বছর বর্তমান বয়সের সাথে যোগ করে দিলে তোমার ওই ব্যক্তিটি পরের বয়স বের হবে। অর্থাৎ তোমাকে কারো পরের বয়স বাইর করতে হলে বর্তমান বয়সের 60 নিতে হবে। সুতরাং কয় বছর? 8 বছর পর মায়ের বয়স হবে 75 যোগ 8 সমান 20। বন্ধুরা, আমরা যে যোগ্যতা ভিত্তিক অঙ্ক অর্থাৎ সৃজনশীল গাণিতিক সমস্যা নিয়ে সমাধান করে দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এইটাও তোমরা এই যেটা আমি পুরো উপস্থাপন করলাম সেটা তোমরা ইউটিউবে ঢুকে এই চ্যানেলে ঢুকে ইউটিউবের মাধ্যমে জিকেবি অনলাইন প্রাইমারি এই খাদ্য ক্লাস এই যে ক্লাসগুলো ওখানে আমরা আপলোড করেছি ওখানে ঢুকে ক্লাসটা দেখবে ভালো করে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে ফলো করবে। এইটার আলোকে বাকি অঙ্কগুলো তোমরা অধ্যায়ের কয়েকটা অঙ্ক আছে এখানে দেখা যাচ্ছে তোমার এই অধ্যায়ে বিশেষ করে 8, 9, 10, 11, 12 এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। 8, 9, 10, 11, 12 দ্বিতীয় অধ্যায়ে 33 পৃষ্ঠা। এগুলো কিন্তু বাড়ির কাজ না, এগুলো তোমরা এই যে নাম্বারগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি এইটার আলোকে তোমরা এগুলো বাসায় চর্চা করবে। আগামী সপ্তাহে বা কয়েকদিনের মধ্যে এই অধ্যায়ের যোগ বিয়োগ অধ্যায়ের আলোকে আমরা অ্যাসাইনমেন্ট দেবো। স্কুলের নোটিশ বোর্ডে অ্যাসাইনমেন্টটা থাকবে 4th শ্রেণীর অ্যাসাইনমেন্ট যোগ বিয়োগ সম্পর্কে। তোমরা অ্যাসাইনমেন্টটা সংগ্রহ করে সুন্দর করে মল আকারে 4 সাইজের দিকে মল আটটা ওই যে লাইব্রেরি থেকে সংগ্রহ করে মল আটটা দিয়ে প্রিন্ট করে সুন্দরভাবে আমার হাতে জমা দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্য বিধি মেনে চলো, নিরাপদে থেকো। নমস্কার সবাই।